হ্যালো, হ্যালো, হ্যালো। আচ্ছা, দেখুন তো আমার সব ঠিকঠাক কানেকশন হয়েছে কিনা। আর কোনো স্কুল কি জয়েন করেছে? হ্যাঁ, নবাবগঞ্জ বলে কিন্তু ওদের মুখ দেখা যাচ্ছে না। নিমতি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি গতকাল ওই ইন্ডাকটিভ এফেক্ট পড়িয়েছিলাম, আর একটু রেস্ট রয়ে গেছে। প্রথমেই বলে দিই, গতকাল সম্ভবত যে এটা হচ্ছে যে দেখো ইথাইল ক্যালসিয়াম ক্লোরাইড, এই ক্ষেত্রে আমার এই ইথাইল গ্রুপে মাইনাস আই ইফেক্ট। জেনারেলি অ্যালকাইল গ্রুপের প্লাস আই ইফেক্ট, মানে পজিটিভ ইফেক্ট হয়। কিন্তু এই ক্ষেত্রে যখন কোনো ইলেকট্রোপজিটিভ মেটালের সঙ্গে যোগ থাকবে, তখন কিন্তু তাদের এটা মাইনাস হয়ে যাবে, তাদের ইন্ডাকটিভ এফেক্টটা মাইনাস। এই একটা এক্সাম্পল। এটা কতদিন এটা ভোল্টেজে একটু আটকে গিয়েছিল। আচ্ছা, নেক্সট হচ্ছে যে ওই যে ইলেকট্রনিক এফেক্ট, ইন্ডাকটিভ এফেক্টটাই বলছিলাম। ওই ইন্ডাকটিভ এফেক্টের মধ্যে ফিল্ড এফেক্ট একটা আছে। আমি পড়ে যাচ্ছি, দেখো বা তোমরাও পড়ে নাও যে ইন্ডাকটিভ এফেক্ট অ্যান্ড ফিল্ড এফেক্ট। আমরা যেমন ইন্ডাকটিভ এফেক্ট থ্রু সিগমা বন্ড বলছি, ফিল্ড এফেক্টটা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট, একটা ইলেকট্রনিক এফেক্টের মধ্যে পড়ে ওই আন্ডার ইন্ডাকটিভ এফেক্ট। তার মধ্যে এটা থ্রু ফিল্ড মানে থ্রু স্পেস। এটা যেমন একটা এক্সাম্পল দিয়েছি, এটাকে এই যে ক্লোরিন গুলো এই কার্বক্সিল গ্রুপের যত কাছাকাছি থাকবে, ততই ওইচ বন্ডের ইলেকট্রন ক্লাউডটা তত বেশি হাইড্রোজেনের দিকে সরে যায়। তাহলে তার মানে এর অ্যাসিডিটি, হাইড্রোজেনের পজিটিভিটি কমা মানে কি অ্যাসিডিটি কমে যাওয়া। অর্থাৎ তুমি দেখো পিকে ভ্যালু এখানে 6.07, কার সঙ্গে তুমি কম্পেয়ার করছো? তুমি এই কম্পাউন্ডার এখানে ক্লোরিনটা তোমার অনেক দূরে আছে কার্বক্সিল গ্রুপ থেকে। তার ফলে এটা এখানে কিন্তু ওই ইফেক্টটা দেখা যাচ্ছে না। এখানে পিকে ভ্যালু 5.67। আর তোমরা অলরেডি জানো, হায়ার দ্য পিকে ভ্যালু, লেস অ্যাসিডিক লেস অ্যাসিডিক ইজ দি মলিকুল বা কম্পাউন্ড। এখানে ঠিক সেই রকম হচ্ছে। এই একটা, মানে এটা একটা ইউনিক এক্সাম্পল বলতে পারে, খুব বেশি এক্সাম্পল নেই। এই একটা জেরি মার্চে এই একটা এক্সাম্পল ছিল, সেখান থেকে দেখছি জেরি মার্চ অর্গানিক কেমিস্ট্রি, গাইড টু অর্গানিক কেমিস্ট্রি, জেরি মার্চ বা মেকানিজম অফ অর্গানিক কেমিস্ট্রি বাই জেরি জে জেরি মার্চ। এই এক্সাম্পলটা তোমরা ছবিটা এঁকে নিতে পারো। এটা কিন্তু মানে খুব বিরল এক্সাম্পল, বলছি তো ইউনিক এক্সাম্পল।
ওই একটার বেশি উনি ওই বই আর দুটা দেখাতে পারেন। এটাকে বলছে ফিল্ড ইফেক্ট। মানে খুব কম জায়গায় দেখো, এখানে এত দূর থেকে তো আমরা আগেই বলেছি যে যত দূরে চলে যাবে থ্রু সিগমা বন্ড তত ড্রপ অফ হয়ে যাবে, মানে তার এফেক্টটা ইনঅ্যাক্টিভ এফেক্ট। এখানে বন্ডের থ্রু দিয়ে হচ্ছে না, এখানে ফিল্ডের এই যে স্পেস, এই স্পেসের থ্রু দিয়ে এটাকে বলছে যে ওই ফিল্ড ইফেক্ট থ্রু স্পেস। মানে এখানে ঠিক সেই রকম ভাবে এখানে লেখা আছে ক্লোজ দি ক্লোরিন অ্যাটম উইথ ওইচ গ্রুপ ইলেকট্রন ক্লাউড অফ ওইচ বন্ড closer to the হাইড্রোজেন অ্যাটম। মানে হাইড্রোজেন অ্যাটম তত ইলেকট্রন, এই ওইচ বন্ডের ইলেকট্রন ক্লাউডটা তত মানে শিফট হচ্ছে, অর্থাৎ হাইড্রোজেনের পজিটিভ চার্জ ডেল্টা প্লাস চার্জটা কমে যাচ্ছে। কমে যাওয়া মানে অ্যাসিডিটি কমে যাওয়া, অর্থাৎ পিকে ভ্যালু বেড়ে যাওয়া। এখানে দেখো এটার হচ্ছে 6.07, আর এক্ষেত্রে দেখো 5.67। এখানে ক্লোরিন হচ্ছে ফার মানে এর কাছাকাছি নেই, কার্বক্সিল গ্রুপের কাছাকাছি নেই। এটা একটা, তোমরা পুরো ভাষাটা লিখে নিতে পারো যে ফিল্ড ইফেক্ট ইজ এ পোলারাইজেশন থ্রু স্পেস drops off rapidly with the distance। এই জিনিসটা in most cases inductive effect and field effects operate together and difficult to separate them। The following system is designed to show only the field effects। এই প্র্যাকটিক্যালি একটাই এক্সাম্পল পাওয়া গেছে এই ফিল্ড ইফেক্টটা, কেন দুই ক্ষেত্রে তুমি অন্যান্য সব ক্ষেত্রে ফিল্ড ইফেক্ট বা ইন্ডাকটিভ এফেক্ট বলতে পারো, কিন্তু এখানে অনলি ফিল্ড ইফেক্ট। আচ্ছা নেক্সট, চলে চলে যাচ্ছি। আচ্ছা ওই ওখানে ইন্ডাকটিভ অ্যান্ড ফিল্ড ইফেক্টসে গ্রুপগুলো বলা হয়েছিল, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ও মাইনাস, কার্বক্সিল মাইনাস মানে কার্বক্সিলের মাইনাস, CR3 মানে অ্যালকিল গ্রুপগুলো, এমনকি ডয়টোরিয়াম, ডয়টোরিয়ামেরও প্লাস ইফেক্ট। দেখো হাইড্রোজেনের পরিবেশে ডয়টোরিয়াম যদি কোথাও ওইচের সঙ্গে ওডি কম্পেয়ার করো তাহলে দেখবো যে ডি ডির দিকে ইলেকট্রনটা কমে যাচ্ছে। মানে ওই যতটা পোলারাইজেশন হবে ডির ক্ষেত্রে কিন্তু ততটা পোলারাইজেশন হবে। আচ্ছা ইলেকট্রন উইথড্রয়িং ইফেক্ট, তুমি গ্রুপগুলো দেখে নাও, মাইনাস ইফেক্ট NR3+, মানে যেমন NR3+, মানে ট্রাই অ্যালকিল অ্যামিন অ্যামোনিয়াম, ট্রাই অ্যালকিল অ্যামোনিয়াম, SR2+, NH3+, NO2+। অ্যাকচুয়ালি NO2+, সেটা আমরা সেটা রেজোনেন্স করলে বুঝতে পারবো এই NO2 গ্রুপে, যখন আমরা পরবর্তীকালে দেখাবে রেজোনেন্স তখন এইরকম SO2 মানে সালফার অক্সিজেন দুটো আর অ্যালকাইল গ্রুপ। আর বলতে সবসময় অ্যালকাইল গ্রুপ, সায়ানাইড গ্রুপ, SO2 CO2H কার্বক্সিল গ্রুপ, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এইগুলো মানে তাদের ইন্ডাকটিভ এফেক্টটা এই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যত গ্রুপের নিচের দিকে নামছে তত তাদের ইন্ডাকটিভ ইফেক্টটা কমে যাচ্ছে। এটা কিন্তু অ্যাকর্ডিং টু মানে তাদের সিভারিটি, মানে কোনটা বেশি আর কোনটা কম, এই অনুযায়ী এই এইটা সাজানো কিন্তু এই গ্রুপ পরপর। এরকম OAR কার্বক্সিল গ্রুপ, OR, COR। এইবারে দেখো ট্রিপল বন্ড কার্বন, এখানে তুমি ট্রিপল বন্ডের কার্বনটা হচ্ছে sp হাইব্রিডাইজ, sp। তাহলে sp মানে কি, এস ক্যারেক্টার মানে অনেক কম, অর্থাৎ ইলেকট্রন আর পি ক্যারেক্টার মানে এস আর পি দুটোরই ক্যারেক্টার সমান সব। সেক্ষেত্রে অর্থাৎ ইলেকট্রন ক্লাউড এই পাই বন্ডে মোর ক্লোজার টু দি করসপন্ডিং অ্যালকিন, মানে এই যে অ্যালকিন গ্রুপ তুমি দেখো বা অ্যারোমেটিক গ্রুপ দেখো, সেখানেও তো কার্বন কার্বন ডাবল বন্ড থাকে অ্যারোমেটিক গ্রুপে। অতএব তাদের তুলনায় দেখতে গেলে এইচপির ইলেকট্রোনেগেটিভিটি, এসপি মানে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি দেন sp2 দেন
sp3। এইভাবে তোমাকে চিন্তা ভাবনাগুলো আনতে হবে। এগুলো একটু জাস্ট আমাদের হাই সেকেন্ডারির বইয়েও আছে এগুলো। এগুলো একটু কেয়ার করবো আমি, যে জিনিসগুলো একটু কেয়ারফুলি দরকার সেইগুলোই বলে যাচ্ছে। তোমাদের স্যারেরাও শিখিয়েছেন, তবু আর একবার রিক্যাপিচুলেট আমি করে দিচ্ছি। আমার নতুন করে পড়ানোর কিছু না, শুধু রিক্যাপিচুলেট করা, আবার একবার। আচ্ছা, নেক্সট হচ্ছে গতদিনই শুরু করেছিলাম কিন্তু আর পারিনি। নেক্সট হচ্ছে রেজোনেন্স বা মেসোমেরিজম। রেজোনেন্স, আচ্ছা তোমাদের এটা সরাতে হবে। হ্যাঁ, দেখো এই রেজোনেন্স বা মেসোমেরিজম, তুমি দেখো যে রেজোনেন্স মানে এটা কনসেপ্ট, এটা একটা কনসেপ্ট বা থিওরি, মানে কাল্পনিক ব্যাপার অফ ভ্যালেন্স বন্ড থিওরি। আমরা ভ্যালেন্স বন্ডে থিওরিতে আমরা কি দেখছি, যে দুটো বন্ডে, দুটো অ্যাটমের মধ্যে একটা বন্ড আছে। আর একটা থিওরি আছে মলিকুলার অরবিটাল থিওরি, সেটা পরে জানবে, তোমাদের স্যারেরাই শিখবেন, বা পরে যদি আমার টার্ম আসে আমি বলবো। আচ্ছা, দেখো এই রেজোনেন্স অথবা মেসোমেরিজম আর একটা নাম। তো কতদিন বলেছিলাম সম্ভবত যে রেজোনেন্সটা সিগমা ব্যান্ডের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল আর পাই বন্ডের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, কিন্তু মেসোমেরিজম অনলি পাই বন্ড। যেখানে পাই বন্ড থাকবে সেক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। সেখানে তুমি ওই জন্য রেজোনেন্স লেখা সব দিক দিয়ে সব ক্ষেত্রেই, যেমন তোমাকে বলছি এইচ বন্ড সিএল মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড তুমি গ্যাসীয় অবস্থায় তুমি দেখো এইচ বন্ড সিএল, এটা তুমি, সরি, এটা হচ্ছে গ্যাসীয় অবস্থা, এইরকম একটা বন্ডিং থাকে ওই রকম সিগমা বন্ডে। কিন্তু যখনই তুমি ওয়াটারে ডিজলভ করছো তখনই এটা আয়নাইজ হয়ে যাচ্ছে, এইচ প্লাস সিএল মাইনাস, সিএল মাইনাস। আর কিন্তু তুমি যদি ওই ভেপার কন্ডিশন বা ভেপার ফেজে যদি তুমি ইয়ে করো, তার রেজোনেন্স রাখতে পারো এইচ প্লাস। আমার এই হাত কাঁপার জন্য আমি অ্যাকচুয়ালি তোমাদের এঁকে দেখাতে পারছি না, তোমরা নিজেরাই লিখলো এইচ ডেল্টা প্লাস আর সিএল ডেল্টা মাইনাস। এইচ বন্ড সিএল প্রথমে সিগমা বন্ড, তারপরে এই ডাবল হেডেড অ্যারো একটা দাও, দিয়ে লিখো এইচ ডেল্টা প্লাস আর, বা সরি, এইচ প্লাস আর সিএল মাইনাস। অথবা তাদের ইকুইভ্যালেন্ট হবে যে ওই দুটো কম্পাউন্ডের দুটো স্ট্রাকচারের হাইট, দুটো স্ট্রাকচারের হাইব্রিড। অর্থাৎ আমরা আঁকতে পারি এইচ ডটেড বা এইচ ডেল্টা প্লাস সিএল ডেল্টা মাইনাস, আর তাদের মধ্যে একটা ডটেড চিহ্ন সাইন, এইরকম একটা দিতে পারো। আচ্ছা, ডেফিনিশনটা দেখে নাও। whenever a molecule or ion or radical etc can be represented by two or more structures that differ only in the arrangement of electrons, that is, by structure that have the same arrangement of atomic nuclei, there is resonance. এইবারে তাহলে লাইনটা তুমি ভালো করে বুঝো। যখন একটা মলিকুল বা আয়ন বা র্যাডিকেল, এইগুলো তো সব ইন্টারমিডিয়েট, আয়ন বলো র্যাডিকেল বলো, এইগুলো বা আয়ন, এই র্যাডিকেল আয়ন এইসব ইন্টারমিডিয়েটকে দেখো নিউট্রাল হিসাবে, তুমি মলিকুল হিসাবে, এরা যে স্ট্রাকচারের সাহায্যে রিপ্রেজেন্ট করি তাকে কিন্তু একাধিক স্ট্রাকচারের সাহায্যে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে অ্যাকচুয়াল মলিকুলটাকে আমরা এক্সাক্ট আঁকতে পারি না, তাদের মধ্যে যেটা বেশি স্টেবল সেগুলোকেই আমরা আঁকি, মানে অ্যাকচুয়ালি তাকেই আমরা হাইব্রিডের, ওই অতগুলো স্ট্রাকচারের হাইব্রিড হিসাবে প্রকাশ করি। এই হচ্ছে যেমন তুমি, মানে ওই যে
কতদিন বলেছিল মিউল মিউল এটা গাধা আর ঘোড়ার হাইব্রিড। মিউল, MWULL, মানে যাকে সোজা বাংলায় বলে খচ্চর। মানে ঠিক গাধার থেকে একটু বড়, ঘোড়ার থেকেও ছোট। আর গাধা ঘোড়ার মাঝামাঝি ছুটতে পারে, কিন্তু তাকে তুমি কোনো সময় দিনের বেলা গাধা, রাতের বেলা ঘোড়া, এটা কিন্তু ভাববে না। ওই দুটো মানে প্রপার্টিছে, দুজনকার প্রপার্টিজ, মানে তাদের যা জিন, দুটো জিনকে মিলিয়ে এই জিনিসটা করা হয়েছে মিউল, ওই গাধা ঘোড়া মানে হাইব্রিড। এইভাবে এখন অনেকটা এইরকম অনেক কিছুই, আম গাছে জাম ফলিয়ে দিচ্ছে এইরকম আর কি, যা করা হয় সব হাইব্রিড করে করে, বা একই আম গাছে বিভিন্ন রকম আম ফলছে, সে ল্যাংড়া আম, বেগুন ফুলি আম, যা কিছু, ওই দেশীয় টক আম, সব কিছুই ফলে যাচ্ছে একই গাছে। গাছটা আম গাছ, কিন্তু সে বিভিন্ন সংকরের হাইব্রিড, এইরকম আর কি। সেই রকম রেজোনেন্স, যে একটা কনসেপ্ট, একটা কোনো ঘটনা নয়, এটা থিওরি, কনসেপ্ট বা থিওরি। ঘটনা কাকে বলবো জানো? যাদের কোনো অস্তিত্ব থাকে তাদের দিকে আমরা ঘটনা বলবো। এটা সম্পূর্ণ কাল্পনিক, তুমি কল্পনা করতে পারো। হোয়েনেভার এ মলিকুল, আয়ন, রেডিকেল, এটসেট্রা can be represented by two or more structure that differ only in the arrangement of electron, শুধু তাদের ইলেকট্রনের অ্যারেঞ্জমেন্টে, মানে ইলেকট্রনের গঠনটা আলাদা হবে, that is by structure that have the same arrangements, same arrangement of atomic nuclei। অ্যাটমিক নিউক্লিয়ার মানে গঠন, সেগুলো কিরকম ভাবে কি হবে পরে পরপর বলছি, রুলগুলো কি কি থাকবে আর কি। দেয়ার ইজ রেজন, মানে সেই থিওরিটিকে আমরা বলবো রেজন। সেই রকম কোনো থিওরি যদি থাকে এইরকম ঘটনা, ঘটনা বলি বলতে, কিন্তু এটা মানে বলে ফেলি আমরা এটা ঘটনা, এটা ঘটনায় যে সেই রকম যে একটা কাল্পনিক ব্যাপার, সেই কল্পনাটাকেই বলছি আমরা রেজনেন্স। দি মলিকুল ইজ এ হাইব্রিড অফ অল দিজ স্ট্রাকচার, এই যে মলিকুলের স্ট্রাকচারটাকে, সেটা ওই বিভিন্ন স্ট্রাকচারের হাইব্রিড, and cannot be represented satisfactorily by any one of them। মানে আমরা স্যাটিসফ্যাক্টরিলি, মানে ঠিক একবারে মন খুলে লিখতে পারি না যে এটাই এই স্ট্রাকচার, এটাই এই স্ট্রাকচার। তুমি যদি ধরো H bond Cl এইরকম যদি লেখো, তাহলে তুমি বলবে যে একটা স্ট্রাকচারই যদি হয়, তাহলে এর অ্যাসিডিক প্রপার্টিটা এলো কি করে? এইরকম তোমাকে চিন্তা ভাবনাগুলো করতে হবে। তাহলে ওই দুটো স্ট্রাকচারের H.Cl ডট মাইনাস মাসে ডট 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 বন্ড, সেটাকে আমরা বলবো, ওই দুটো স্ট্রাকচারের হাইব্রিডটাকে বলবো বা মিশ্রণটাকে আমরা বলবো ওই মানে সব কি বলে ওই অ্যাকচুয়াল মলিকুল। যেমন তুমি ভিপ জিওল, মানে রামধন সাতখানা রং, তুমি যখন একসঙ্গে ঘোরাতে থাকবে মিশিয়ে দিবে, তখন সাদা রং হয়ে যাবে। অ্যাকচুয়ালি কি সাদা সাদাই? তুমি দেখবে যে যার আলাদা। সেখানে একটা জিনিস, প্রত্যেকটা রঙের অস্তিত্ব আছে, কিন্তু এখানে তা নেই। এটা তো মলিকুল, এখানে কিন্তু তা নেই। আচ্ছা, একটা এক্সাম্পল তুমি প্রথমে ধরো অ্যাসিটেট আয়ন। অ্যাসিটেট আয়নকে দেখো আমরা এইভাবেও লিখতে পারি, H3, মানে এটা কনডেন্স স্ট্রাকচার, এইভাবেও লিখতে পারি। অথবা এই যে বন্ড লাইন স্ট্রাকচার, বন্ড লাইন স্ট্রাকচার, এই যে দেখো বন্ড লাইন স্ট্রাকচার, এই যে এখানে বন্ড লাইন স্ট্রাকচারের মজা হচ্ছে, খুব র্যাপিডলি তুমি স্ট্রাকচারটা আঁকতে পারবে। আর তোমার ওই লেটার গুলো, মানে কার্বন হাইড্রোজেন লেখার দরকার নেই, যেখানে খুব প্রয়োজন সেখানেই তোমাকে এইচটা লিখতে হবে। আচ্ছা, যেমন এই অ্যাস্টেটাইন, এই যে দেখো, মানে এটা মানে কি, এই যে এখানে এই জিনিসটা মানে দাঁড়াচ্ছে CH3,
অথবা H3C, এখানে বন্ড আছে সি, তারপর তিনটা হাইড্রোজেন। আচ্ছা, এইরকম এই অক্সিজেন মাথায় নেগেটিভ, আর এই অক্সিজেনের মাথায় কোনো চার্জ নেই, কিন্তু আমি তো এইভাবেও তুমি লিখতে পারো, যে এইরকমও তো আমি লিখতে পারি। তুমি, কেউ কেউ বলতে পারে যে যে না স্যার, আমি স্ট্রাকচারটাকে এবারে উল্টে দিলাম, এরকমও কিন্তু হবে না। তুমি পেজে যে ওই আংলে, পেজ থেকে তুমি আপসাইড ডাউন বা ডাউন সাইড আপ এইরকম করতে পারবে না, তোমাকে পেজ থেকে তুমি তুলতে পারবে। এটা একটা, তুমি 3 ডাইমেনশনাল স্ট্রাকচারকে নিয়ে যা খুশি করতে পারো, কিন্তু এটা পেপারের 2 ডাইমেনশনাল, তো তোমাকে ওই পেপারের মধ্যেই রাখতে হবে। তাহলে তুমি এইভাবেই তোমাকে আঁকতে হবে। সেটা কি করে আঁকবে দেখো, এই যে একটা দেখাচ্ছি, এই যে অ্যারো, এই যে, এই যে দেখো অ্যারো, এই যে অ্যারো, এটা হচ্ছে এই অ্যারো, কার্ভড অ্যারো, এটা মানে হচ্ছে কি ইলেকট্রন মুভমেন্ট। এটা যদি এরকম ফুল কার্ভড অ্যারো হয়, এটা হচ্ছে একটা ইলেকট্রন মুভমেন্ট। এখানে এটা কেন দিয়েছে, যদি অক্সিজেন কার্বন ডাবল বন্ডটা, অর্থাৎ পাবে একটা সিগমা বন্ড, একটা সিগমা বন্ড ওটি অবশ্যই থাকবে, আর পাই বন্ডটা হচ্ছে যে তোমার ভাঙবে, সিগমা বন্ড ভাঙবে না, কিন্তু সিগমা বন্ডটা ভাঙবে না। তোমার হয়ে যাচ্ছে এই, কি বলে দেখো, এইরকম স্ট্রাকচার, অর্থাৎ পাই বন্ড ভেঙে এখানে নেগেটিভ চার্জটা এলো, তাহলে এখানে পজিটিভ, তাহলে মাইনাস আর পজিটিভ, মানে এই যে মাইনাসটা যে ইলেকট্রন পেয়ার এখানে হয়ে এখানে ডাবল বন্ড হয়ে গেল। এইভাবে মুভমেন্টটা তুমি কার্ভ অ্যারো দিয়ে, আমরা নিশ্চয় মুভমেন্ট করেছে, ক্লাসে করেছে, তবু খাতায় 1-2 বার প্র্যাকটিস করি। আচ্ছা, নেক্সট হচ্ছে যে দেখো, এইগুলোকে ওই কন্ডেন্স স্ট্রাকচার দিয়ে এঁকেছে আর কি। মানে এটাকে ফুল স্ট্রাকচার দিয়ে এঁকেছি, যেখানে যা অ্যাটম সেগুলোকে দিয়ে দিয়েছি। আচ্ছা, এদের মধ্যে, এই যে এদের মধ্যে তাহলে সংযোগকারী কোনো একটা তো সাইন থাকবে। তুমি এখানে ইকুইলিব্রিয়াম সাইন, মানে দুই হেডে দুই দিকে অ্যারো চিহ্ন দিতে পারবে না। দুই দিকে অ্যারো চিহ্ন বলতে দেখছে আমার কি আছে এখানে, এখানে আঁকার মতো কিছু নেই, কারণ এখানে তো আমি আঁকতে পারবো না। এই হোয়াইট পেপারও আমি দেখছি না। যাক, এখানে ওই হোয়াইট পেপারটা খোলা হয়নি, যার জন্য এখানে দেখি এটা খোলা, খুলতে পারি না। হোয়াইট পেপারটা প্রথমেই খোলা হয়নি, যার জন্য এই সমস্যাটা হয়েছে। এখানে হোয়াইট পেপার, হোয়াইট, এখানে আসছে না, আমিও পাচ্ছি না এখানে হোয়াইট পেপারটা আনতে। ঠিক আছে, এই যে, তাহলে দেখো এই স্ট্রাকচার গুলোকে শুধু দেখে নাও, এখানে সমস্ত এই, এটাকে কন্ডেন্স স্ট্রাকচার সব সমস্ত অ্যাটম এখানে দেওয়া হয়েছে, শুধু এই হাইড্রোজেন নিউক্লিয়াস এখানে অফ ছিল। এটা হচ্ছে বর্ডলাইন স্ট্রাকচার, এটা হচ্ছে যে স্বাভাবিক অ্যাটম। আচ্ছা, কেন্দ্র খুলছে, একটু ওয়েট করো, কেন্দ্রটা খুলছে এত।
আচ্ছা, নেক্সট হচ্ছে যে এই যে তুমি এক্সাম্পল গুলো দেখে নিলে, এগুলোকে তুমি যদি আরো কন্ডেন্স হিসাবে দেখাতে চাও, এভাবে এটা অ্যাসিটিক অ্যাসিড আর এটা হচ্ছে অ্যাসিডিক। আর এটা সবসময় একটা মনে রাখবে, এই যে অক্সিজেন অ্যাটম আঁকা হয়, তার কিন্তু এরকম দুটো লোন পেয়ার, তাতে কিন্তু এই যে মানে লোন পেয়ার বলতে আনপেয়ার্ড ইলেকট্রন আর কি, সেগুলো কিন্তু থাকে। নেক্সট হচ্ছে যে নেক্সট পয়েন্ট, রুল মানে ডেফিনেশন, when these contributing structure are of about the same stability, that is, have about the same energy content, the resonance is important. ওই যে বিভিন্ন স্ট্রাকচার আমরা আঁকবো, তাদের যদি শক্তি মাত্রায় এনার্জি মানে বর্ন এনার্জি ক্যালকুলেশন করব, যা যদি খুব সেম হয় অথবা খুব কাছাকাছি, তাহলে তাদের কন্ট্রিবিউশন তার অ্যাকচুয়াল মলিকুলে কিন্তু সমানভাবে হবে, বা যে বেশি, সে যার স্টেবিলিটি বেশি, সে বেশি দেখাবে তার কন্ট্রিবিউশন। আর যার স্টেবিলিটি কম, মানে ওই বর্ন এনার্জিতে ক্যালকুলেশন করতে হয়, তার স্টেবিলিটি, তার কম কন্ট্রিবিউশন অ্যাকচুয়ালি মনে। 3 নম্বর পয়েন্ট, the resonance hybrid is more stable than any of the contributing structures. ওই যে রেজোনেন্স হাইব্রিডটা অ্যাকচুয়ালি যে কোনো মলিকুলের থেকে, যে কোনো ওই যে মলিকুলগুলো তুমি আঁকলে, ওই কোনো একটা মলিকুলের জন্য যে যতগুলো স্ট্রাকচার আনলে, তার যে কোনো স্ট্রাকচারের থেকে অতি অবশ্যই অনেক অনেক বেশি স্টেবল হাইব্রিড, অর্থাৎ রেজোনেন্স হাইব্রিড ইজ মোর স্টেবল দ্যান এনি অফ দি কন্ট্রিবিউটিং স্ট্রাকচার। মানে যে স্ট্রাকচার গুলো নিয়ে তৈরি হচ্ছে রেজোনেন্স হাইব্রিড, সেই রেজোনেন্স হাইব্রিডের স্টেবিলিটি অনেক বেশি ওই কন্ট্রিবিউটিং স্ট্রাকচারের তুলনায়। দি মোর নিয়ারলি ইকুয়াল ইন স্টেবিলিটি দি কন্ট্রিবিউটিং স্ট্রাকচারস, যে সজাগতা, ওই যে দি গ্রেট দ্য রেজোনেন্স এনার্জি, যত বেশি, মানে যখন দেখবে যে দুটো স্ট্রাকচারে স্টেবিলিটি অলমোস্ট সেম হয়ে যাচ্ছে, তখন রেজোনেন্স এনার্জিও খুব বেড়ে যাচ্ছে। যেমন তোমরা বেঞ্জিন রিং এর স্ট্রাকচার এঁকেছো, বেঞ্জিন রিং ওই যে কেকুলি স্ট্রাকচার, তাতে তুমি দেখবে দু রকম ভাবে আঁকা যায়, দুটোরই স্টেবিলিটি বন্ড এনার্জি স্টেবিলিটি সেম। তাহলে তুমি এখান থেকে একটা এনার্জি বেরিয়ে আছে রেজোনেন্স এনার্জি। রেজোনেন্স এনার্জি হচ্ছে যে এক্সপেরিমেন্টাল এনার্জি, মানে বন্ড এনার্জি, মানে এক্সপেরিমেন্টাল মানে সেই অ্যাকচুয়াল মলিকুল থেকে আমরা যে এনার্জিটা পাচ্ছি, আর সে মাইনাস ক্যালকুলেটেড এনার্জি, ক্যালকুলেটেড এনার্জি অর্থাৎ বন এনার্জি। মানে এক্সপেরিমেন্টালি যে এনার্জি পাচ্ছি, তা থেকে বন এনার্জিটা তুমি বাদ দিয়ে দাও, তাহলে কতটা স্টেবল মলিকুল সেটা কিন্তু তুমি জানতে পারবে। নেক্সট দেখাচ্ছি যে এভরি কার্ভ অ্যারো হ্যাজ এ হেড, ওই যে কার্ভ অ্যারো গুলো আমরা আঁকি, ওই যে যে তখন ইলেকট্রন মুভমেন্ট গুলো দেখাবো, তার এইরকম দুটো আছে, কি বলে, একটা টেল, আর হেডটাকে হচ্ছে যেদিকে অ্যারোটা আছে সেটাকে আমরা বলছি হেড। এইভাবে সোর্স অফ ইলেকট্রন, টেলটা দেখাচ্ছে সোর্স অফ ইলেকট্রন, আর হেডটা দেখাচ্ছে ডেস্টিনেশন অফ ইলেকট্রন, মানে কোন দিকে ইলেকট্রনটা যাবে, মুভ করবে।
there are two important rules that you should never violate when pushing arrows. মানে তুমি যখন যে এইরকম আঁকবে কোন দিকে হেডটা থাকবে তার জন্য একটা রুল আছে, দুটা রুল তোমাকে মেনে চলতে হবে। এই যে তুমি ফার্স্ট রুল মানে এটাকে বলে টু কমান্ডেন্টস। তোমরা বড় হয়ে দেখবে এরকম দুটা রুল, 10 কমান্ডমেন্টস। মানে ইহুদিদের 10টা মানে ধর্মীয় রুল পালন করতে হয়, তাকে বলে 10 কমান্ডমেন্টস। তার জন্য তাদের অনেক যুদ্ধ দাঙ্গা করতে হচ্ছে, মানে শত শত বছর ধরে। তোমরা বড় হয়ে কোনোদিন যদি সুযোগ পাও, বড় হয়ে আরো বড় হয়ে, মানে সব মাস্টার ডিগ্রি কমপ্লিট করে বা গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি কমপ্লিট করে, 10 কমান্ডেন্টস বলে একটা ইংরেজি সিনেমা, বিখ্যাত ইংরেজি সিনেমা, আমরা ইউটিউবে খুঁজলে পেয়ে যাবে। 10 কমান্ডেন্টস, এখানে 2 কমান্ডেন্টস আছে, তোমরা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে 10 কমান্ডেন্টস। মানে খুব যুদ্ধ দাঙ্গার ইহুদিদের, মানে কি করে ইহুদিদের যে 10টা ধর্ম পালন করতেই হয় রুল, সেইভাবে দেওয়া আছে। মানে এই কমান্ডেন্টস কথাটা আসার জন্যই, মানে দেখেছি তো সিনেমাটা, ওই জন্য বললাম। তাহলে দাউ শ্যাল নট ব্রেক এ সিঙ্গেল বন্ড, মানে দাউ বলতে এখানে বলছে, দাউ বলতে ইউ, তুমি কিন্তু সিঙ্গেল বন্ডকে ভাঙতে পারবে। দাউ বলতে মিনস ইউ, এখানে এইভাবে দাউ মিনস ইউ। দা দ্বিতীয় রুল হচ্ছে দাউ শ্যাল নট এক্সিড অ্যান অক্টেট ফর সেকেন্ড রো এলিমেন্টস। কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এইসবের জন্য তুমি অক্টেটের বাইরে যেতে পারবে না। ওই আউটার মোস্ট শেলে 10টা ইলেকট্রন করে দিবে, এইসব চলবে না, এই রুল মানে না। তুমি করতে পারো, এই দুটা রুল তোমাকে অতি অবশ্যই পালনীয়। তারপরে তো অন্যান্য রুল আছে, এই মানে স্ট্রাকচার আঁকতে হবে। নেক্সট হচ্ছে যে, আর একটু দেখো, লেটাস ফোকাস অন ওয়ান এট এ টাইম। একটা এক্সাম যে নেভার ব্রেক এ সিঙ্গেল বেড হোয়েন ড্রয়িং রেজোনেন্স স্ট্রাকচার। তুমি এইরকম ধরো স্ট্রাকচার আঁকতে পারো যে নেভার ব্রেক এ সিঙ্গেল। তুমি এই দেখো, এই একটা কম্পাউন্ড আছে, এই যে এটা একটা কার্বোনিয়ামাইন, মানে আমরা ক্যাটায়ন বলি, ক্যাটায়ন, কার্বোনিয়াম আর বলা হয় না, কার্বিনিয়ামাইন অথবা কার্বিনিয়ামাইন বা ক্যাটায়ন, এভাবে কার্বিনিয়াম, কার্বোনিয়াম নয়, মানে কার্বোনিয়াম বলতে গেলে অ্যামোনিয়ামের সঙ্গে গুলিয়ে ফেলবে, সেখানে 4টা বন্ড আছে আর এখানে 3টা বন্ড আছে। এই জন্য কার্বি ক্যাটায়ন, ক্যাটায়ন অথবা কার্বিনিয়াম আয়ন, এটাকে তুমি কোনোভাবেই এইভাবে আঁকতে পারো। এই বন্ডটা তুমি দেখো এইভাবে মুভমেন্ট, তুমি সব রুল মেনে এইভাবে মুভমেন্ট করি, যে এইদিকে প্লাসটা আছে, বাবা আমি এইদিকে এই সিগমা বন্ডটা, মানে এইরকম দুটো ফ্র্যাকশনে ভাগ করে দিবে, মানে তুমি সিগমা বন্ডকে ভেঙে, এটা তোমাকে করার চলবে না, আগের রুলে আছে। আচ্ছা, নেভার এক্সিড and octet for second row element. Elements in the second row, মানে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, have only 4 orbitals in their valence। দেখো তাদের ভ্যালেন্সে মানে আউটার মোস্ট সেলে 4টা বন্ড আছে, 3টা পি অরবিটাল আছে, 3টা পি আর একটা এস। তাহলে প্রত্যেকটাই দুটো করে ইলেকট্রন ম্যাক্সিমাম ধরতে পারে, অফ-বাউ প্রিন্সিপাল অনুযায়ী। সেই তাহলে 4, 2, 8, এই 8-এর বেশি তুমি ইলেকট্রন ধরাতে পারবে। কোথাও 10টা তুমি করে দিবে, কম করতে পারো, কিন্তু 8-এর বেশি চলবে না। এই যেমন এক্সাম্পল একটা, এই যে এইরকম তুমি ব্যাড অ্যারো, তুমি এটা ব্যাড অ্যারো কেন বলছে দেখো, এখানে তুমি দেখো এখানে কটা, মোট 8টা আছে, আবার তুমি যদি এখানে দাও তাহলে এই কার্বনে কত হয়ে যাবে, 10টা হয়ে যাবে।
তাই না, ডাবল বন্ড যদি এসে কার্বন অক্সিজেন এইরকম স্ট্রাকচার, বা তুমি যাই হোক এগুলোকে মানে এই যে সেকেন্ড রুল তুমি ভায়োলেট করো, মানে এই অ্যামোনিয়া গ্যাস হ্যালো, এই এখান এই ক্ষেত্রে। অন্য একটা ক্লাস চলছে, এখন ছাড়িনি। আচ্ছা, ঠিক আছে, আমি এখানেই বন্ধ করছি। এই তিনটা এক্সাম্পল তোমরা এ করে ব্যাড তুমি দেখো। নেক্সট, এখানে লাস্ট। আচ্ছা, এই যে নবাবগঞ্জে তোমরা তো মুখ দেখা নেই। ঠিক আছে, ছাড়ছি এখানে।